দর্শক আমন্ত্রণ, যমুনা টেলিভিশন নিয়মিত আয়োজন 24 ঘন্টা। আপনার সঙ্গে আছেন মাহফুজ মিশি। এই অনুষ্ঠানে সচরাচর আমরা দিনের রাজনৈতিক ঘটনা প্রবাহ, অর্থনৈতিক ঘটনা প্রবাহ, কূটনৈতিক ঘটনা প্রবাহ, নানান ইস্যু নিয়ে কথা বলি, কিন্তু আজকে একটু ভিন্ন। আজকে আমরা কথা বলবো একেবারে অন্যরকম একটা ইস্যুতে, এবং আজকে অতিথিও একজন বিশেষ মানুষ আমাদের সঙ্গে আছেন। আশিক চৌধুরী। আশিক চৌধুরী, স্বাগত আপনাকে। আশিক চৌধুরী বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান। নানা কারণে আপনি পরিচিত, আলোচিত, কোথাও কোথাও হয়তো সমালোচিত, বাট আপনাকে স্বাগত। কেমন আছেন? ধন্যবাদ, ভালো আছি। জি আশিক, আপনি তো মূলত বেসরকারি খাতের মানুষ, মানে আপনার ক্যারিয়ার জীবন পুরো সেক্টরের সঙ্গে আপনি সরকারি চাকরি কখনো করার চেষ্টাও করেননি যতটুকু আমি জানি। ফলে একটা বিশেষ পরিস্থিতি 5 আগস্টের আগে পরের ঘটনা প্রবাহের কথা বলছে, এবং তারপর থেকে আপনি হঠাৎ করে আমাদের খুবই গুরুত্বপূর্ণ জায়গা বিডা বেজা, যেগুলো আমাদের বিদেশি বিনিয়োগকে আকৃষ্ট করে, দেশি বিনিয়োগকে সহজ করে, সেটার প্রধান নির্বাহী হলেন। এই গল্পটা একটু শুনতে চাই। এবং অনেকেই যেটা বলেন যে এটা আসলে কাকতালীয়, নাকি প্রফেসর ইউনূসের সঙ্গে আপনার আগে থেকে কোনো ব্যক্তিগত যোগাযোগ ছিল, তার ধারাবাহিকতায় আসলেন, মানে প্রকৃত ঘটনাটাকে যদি একটু সংক্ষেপে বলেন। প্রথমত মানে আমার অ্যাবসলিউটলি ইউর রাইট যে আমার সরকারি চাকরি করার ট্র্যাকে আমি কখনোই ছিলাম না। বাট আপনি আমার পরিবারের সাথে কথা বললে জানবেন যে আমি অনেকবার এটা নিয়ে একটা টানাপোড়ার মধ্যে ছিলাম যে কিভাবে দেশে কন্ট্রিবিউট করা যায়। সো এই চাকরিটাকে আমি একটা বড় অনার এবং অপরচুনিটি হিসেবে দেখি, দেশ বদলানোর অপরচুনিটি। বাট পুরো জিনিসটাই হয়েছে কমপ্লিটলি কাকতালীয়ভাবে। প্রফেসর ইউনূস স্যারকে আমি চিনতাম খুবই অল্প করে। আমি মাঝখানে আমার ক্যারিয়ারের মেজরিটি আমি দেশের বাইরে ছিলাম 2010-এর পর থেকে। বাট আমি 2019 থেকে 21 পর্যন্ত একটা ছোট্ট সময় বাংলাদেশে কিছুদিন HSBCর সাথে ছিলাম। তো ওই সময় আমি গ্রামীণ ট্রাস্টের জন্য কিছু কাজ করেছিলাম। ওনাদের বোর্ডে অ্যাডভাইজারি কাউন্সিলে কিছুদিন ছিলাম। বেসিক ফাইন্যান্সের ফান্ড অ্যালোকেশন টাইপের কিছু অ্যাডভাইস ওনাকে দিয়েছিলাম। বাট তারপরে আর স্যারের সাথে আমার কোনো যোগাযোগ হয়নি। আমি দেশ ছেড়ে চলে গেলাম সিঙ্গাপুরের জন্য আবারও, এবং তারপর থেকে ওনার সাথে আর যোগাযোগ নেই। তো একদম হঠাৎ করেই স্যার ফোন দিয়ে বললেন যে এরকম দেশের কন্ট্রিবিউশনের একটা অপরচুনিটি আছে, তুমি আসবে কিনা। এটা কোন সময়ের ঘটনা, মানে কতদিন পরে স্যার দায়িত্ব নেওয়ার? স্যার দায়িত্ব নেওয়ার বেশ কিছুদিন পরে, সেপ্টেম্বরের, ইফ আই এম নট রং, সেপ্টেম্বরের 6 তারিখে, প্রায় মাসখানেক পরে স্যার হঠাৎ করে আমাকে ফোন করলেন। ফোন করে বললেন যে তুমি চলে আসো, দেখা করে যাও, এবং একটা মানে যেটা বললাম যে দেশে কন্ট্রিবিউট করার একটা অপরচুনিটি আছে, তো তুমি যদি ইন্টারেস্টেড হও তাহলে উই ক্যান ট্রাই টু ফাইন্ড সামথিং ফর ইউ। এবং তারপরে আপনি কি তৎক্ষণাৎ রাজি হয়ে গেলেন, নাকি অনেক ইকুয়েশন তো কাজ করে? কারণ ধরেন আপনি জানেন যে বাংলাদেশে যে কোনো ধরনের সরকারি দায়িত্বে যাওয়ার এক ধরনের হয়তো সেটা সুযোগ, আপনি যেটা বলছিলেন, একই সাথে অনেকগুলো চ্যালেঞ্জ আবির্ভূত হয়, অনেকগুলো প্রতিপক্ষ তৈরি হয়, এবং অনেকগুলো সমালোচনার জায়গা তৈরি হয়। মানে আপনার আগের চাকরি বা কাজ নিয়ে আমরা খুব বেশি সমালোচনা করি নাই, বা হয়তো করবও না, কিন্তু আপনার এখনকার কাজ নিয়ে নিশ্চিত থাকেন যে সমালোচনা হচ্ছে এবং হবে। ফলে সেই বিষয়গুলো ভেবেছিলেন? ইমোশন এবং প্যাশনের জায়গাটাকে আমি যদি সরিয়ে রাখা খুব ডিফিকাল্ট। যেহেতু আমি বললাম যে আমার এটা ঠিক যে উনি হঠাৎ করে আমাকে ফোন করেছেন এবং আমি সুযোগটা পেয়েছি, বাট অ্যাট দ্য সেম টাইম আমি অনেক দিন ধরে এটা নিয়ে আমার বাসায় আমার ওয়াইফের সাথে এটা নিয়ে অনেক ডিসকাশন হয়েছে যে হাউ ডু আই গিভ ব্যাক, কন্ট্রিবিউট আসলে কীভাবে করা যায়। এবং আমি সত্যি কথা বলতে কি, আমি জয়েন করার পর থেকে আমার অনেক প্রবাসী বাংলাদেশিদের সাথে কথা হয়েছে যারা আমার মতো এরকম বিভিন্ন কোম্পানিতে কাজ করে, বাইরে থাকেন। তারা কিন্তু অনেকেই চান যে দেশে একটা কন্ট্রিবিউশন করতে চান। তো এখন যখন সুযোগটা পাওয়া গেল, তখন আপনি সুযোগটা নেবেন কি নেবেন না। তো দেখেন, এটার আমার একটা অ্যানালজি হচ্ছে গিয়ে আমাদের ন্যাশনাল ক্রিকেট বা ফুটবল টিমের মতো। তো দর্শক হিসাবে স্টেডিয়ামে বসে তাদেরকে সমালোচনা করা খুবই ইজি। তো তারপরে যখন আপনাকে বলা হলো যে ঠিক আছে আপনি মাঠে নেমে একটা বল করেন, আপনি বললেন না আমি বল করতে চাই না, তো তাহলে আর আপনি সমালোচনা কেন করছেন? আপনাকে একটা সুযোগ পেলেনই আপনি কন্ট্রিবিউট করার এবং একটা চেষ্টা করে দেখার, তো চেষ্টাটা তো আমাদের করে দেখতে হবে। আর এত বড় একটা ঘটনা ঘটে গেল দেশে, এবং অনেক একটা বড় জেনারেশন মনে করছে এটা আমাদের ওয়ান্স ইন আ লাইফ টাইম অপরচুনিটি। তো সেই অপরচুনিটিটার মধ্যে একটা রোল প্লে করার সুযোগ পাওয়াটা তো একটা বিরাট ব্যাপার। সো এখানে না বলার আমি খুব বেশি কারণ দেখি না। আচ্ছা, ধরুন সেপ্টেম্বর থেকে এপ্রিল শেষ হয়ে গেল, মে মাসে আমরা এখন। ফলে এই কয়েক মাস, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, প্রায় 7 মাস। 7 মাসে নির্বাহী চেয়ারম্যান হিসেবে যে দুটো প্রতিষ্ঠানের আপনি দায়িত্ব নেন, এমন পরিস্থিতিতে যখন মানে এক ধরনের ভঙ্গুর অবস্থা আমাদের প্রশাসনে, সেখান থেকে কতখানি কাজ করতে পারলেন? নিশ্চয় আত্মমূল্যায়ন করেন, নিশ্চয় আপনাদের একটা টিম ইভ্যালুয়েশন হয়। কিভাবে মূল্যায়ন করবেন নিজেকে, বা কত নম্বর দিবেন যদি নাম্বার দিতে বলা হয় 100-তে?
নম্বরটা আসলে আমার টিমকে দেওয়া উচিত। আমার মনে হয় যে আমি প্রথম দিন যেদিন জয়েন করলাম সেদিন আমার ঠিক বাইরে থেকে সরকারকে সবাই যেভাবে দেখেন যে সরকারি কর্মকর্তা কর্মচারী সবাই মনে হয় একটা নেক্সাসের মধ্যে বসবাস করেন, এই ব্যাপারটা কমপ্লিটলি সত্য না। আমি বলবো যে এই আপনারা রিসেন্টলি দেখেছেন একটা আমরা সামিট করেছি, তো সামিটটা প্রবাবলি ওয়াজ অ্যান এক্সটার্নাল এক্সাম্পল অফ হাউ উই আর ওয়ার্কিং টুগেদার। বাট এই জিনিসটা তো একদিনে হয়নি, আমরা আস্তে আস্তে একটা দল হিসাবে একটা কোহেসিভ টিম হিসাবে কাজ করা শুরু করেছি। সো প্রথম থেকে আমার অনেক লার্নিং এক্সপিরিয়েন্স ছিল। আমি প্রাইভেট সেক্টর থেকে এসেছি, আমার এক্সপেকটেশন ডিফারেন্ট। আমি যেখানে বার সেট করার চেষ্টা করছি সেই বারটা আসলে প্র্যাকটিক্যাল কিনা, প্র্যাগম্যাটিক কিনা, সেটা নিয়েও আমাকে অনেকবার বারটাকে রিভিশন রিসেট করতে হয়েছে। এবং সরকারের বিভিন্ন প্রসেস ভেরি ডিফারেন্ট ফ্রম এভরিওয়ার আউটসাইড। সো ওই জায়গাটাতেও আমার আসলে একটা অ্যাডজাস্টমেন্ট করতে হয়েছে। তো বাট বিনিয়োগের জায়গাটা এরকম যে এটা একটা ইটস এ কমন এজেন্ডা, পাবলিকের সবার জন্য, আমাদের ইকোনমির জন্য, পলিটিক্যাল পার্টিদের জন্য, যাদের জন্যই বলেন কমন এজেন্ডা। তো যদি কমন এজেন্ডা হয়ে থাকে এখানে আসলে দ্বিমতের খুব একটা কিন্তু সুযোগ নেই যে আমাদেরকে এই জায়গাটাকে ভালো করতে হবে। তো আমি যেটা করার চেষ্টা করেছি, আমার প্রাইভেট সেক্টরে যখন আমি ছিলাম তখন আমার অনেক সময় মনে হয়েছে যে সরকারে যারা আছেন তারা অনেক সময় প্রাইভেট সেক্টরের ভয়েসটাকে ক্লিয়ারলি শুনতে পান না। তারা একটা সলিউশন মনে করেন, বাট ওই সলিউশনটা আসলে প্রাইভেট সেক্টরের দরকার নেই, তার হয়তো একটা ডিফারেন্ট সলিউশন দরকার। তা আমি যেটা করার চেষ্টা করেছিলাম প্রথম মাস 2-3 যে প্রাইভেট সেক্টরের সবার সাথে জাস্ট 1-to-1 কথা বলে এবং আমার টিমকে নিয়ে বসে কথা বলে যে ওনাদের সমস্যাটা আসলে কোথায়, ওনারা কী ধরনের রেকমেন্ডেশন চান। তো সেটার উপর বেস করে কিন্তু ফাইনালি আমরা একটা লিস্টে এসে অবতীর্ণ হয়েছি যে প্রায় 20টার মতো আইটেম আছে। এই 20টা আইটেম আমরা ডিসেম্বরের মধ্যে ক্লোজ করতে চাই। এটা যদি আমরা ক্লোজ করতে পারি তাহলে আমি জেনারেলি ফিল করবো সর্ট অফ চেকলিস্ট ইজ এ চেকলিস্ট, অ্যান্ড দ্য চেকলিস্ট ইজ পাবলিক। আমরা প্রতি মাস দেড়েক পরপর একটা স্টেট অফ ইনভেস্টমেন্ট ক্লাইমেট বলে একটা ওয়েবিনার করি, যেটা আগামীটা হবে 6 তারিখে। ইনফ্যাক্ট পরশু সন্ধ্যাবেলা বশির ভাইয়ের সাথে আমি এবার করব। প্রত্যেকটা ইভেন্টে একজন বিদেশি গেস্ট থাকে, একজন বাইরের গেস্ট থাকেন। সো প্রথমবার লুৎফে ভাই, তারপরে ছিলেন আমাদের বাংলাদেশ ব্যাংক গভর্নর, এবার থাকবেন বশির ভাই। ওনাদেরকে প্রশ্ন করবে অডিয়েন্স, বাট অ্যাট দ্য সেম টাইম আমরা আসলে ওই চেকলিস্টটা বারবার দেখাই। প্রতি সেশনই শুরু হয় চেকলিস্টটা দিয়ে যে আমরা চেকলিস্টের মধ্যে কয়টা বক্স টিক করলাম, যাতে আমাদের নিজেদের রিপোর্ট কার্ডের মতো আমরা উই ওয়ান্ট টু কিপ আ পাবলিক রিপোর্ট কার্ড অ্যান্ড উই ওয়ান্ট টু সেট অ্যান এক্সাম্পল যে সরকারি সংস্থাগুলোর এভাবেই অপারেট করা উচিত। সে একটা পাবলিক রিপোর্ট কার্ড তার থাকবে, সে কয়েক মাস পর পর পাবলিকের কাছে এসে বলবে যে দেখো আমি এই কটা করতে পেরেছি, আমি এই কটা করতে পারিনি। জি আশিক, আমি নিশ্চিত এই গল্প আপনারাও করেছেন। আপনি যখন ধরেন সরকারের সঙ্গে ছিলেন না, যে সরকার বলতেই একটা নেতিবাচক ধারণা মানুষের ভিতরে তৈরি হয়েছে বাংলাদেশের পার্সপেক্টিভে, বিশেষ করে বিনিয়োগকারীদের ভিতরে। আমরা যখন বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে কথা বলি তারা এখানে কতগুলো কমন সমস্যার কথা বলেন, লাইক গ্যাস বিদ্যুতের সংকট, যানজট, রাজনৈতিক অস্থিতিশীলতা। কিন্তু যেটা কমন সেটা হচ্ছে আমলাতান্ত্রিক জটিলতা বা লাল ফিতার দৌরাত্ম্য। তো আপনি এই যে রিপোর্ট কার্ড বা যে প্রসেসগুলো শুরু করলেন, এখানে তো আপনি ছাড়া বাকি সবাই সরকারের সার্ভিং কর্মকর্তা। ফলে ওই জায়গা থেকে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হন, নাকি তাদেরকেও আসলে পরিবর্তন করা সম্ভব, নাকি তাদেরকে আমরা এই জায়গাগুলো চেষ্টাই করি নাই আগে? পৃথিবীর সব দেশেই আপনি যদি একজন ইনভেস্টারের পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করেন, এবং আমি ভেরি লাকি যে আমার এক সুযোগ হয়েছিল বিভিন্ন দেশে ইনভেস্টারদের সাথে কাজ করা, সব দেশে ইনভেস্টারদের জন্য সরকার কিন্তু একটা ব্ল্যাক বক্স। সরকার আসলে কিভাবে রিয়্যাক্ট করবে তার প্রপোজালে, তার কনভারসেশনে, তার বিজনেসের জার্নিতে, এটা একদম ক্লিয়ার পিকচার পাওয়া কোনোখানেই সম্ভব না পৃথিবীর কোনো। আবার পলিটিক্যাল পার্টিও চেঞ্জ হয়ে যায় সরকারের মধ্যে, তাদের ডিরেকশনও চেঞ্জ হয়ে যেতে পারে। সো এই ব্ল্যাক বক্সটা এক্সিস্ট করে। এই ব্ল্যাক বক্সটাকে আপনি কত ছোট করে নিয়ে আসতে পারেন এবং কত বেশি ট্রান্সপারেন্সি দিতে পারেন, সেটা হচ্ছে গিয়ে আমাদের রেসপন্সিবিলিটি। পৃথিবীর কোনো দেশেই একদম 100% সিমলেস এক্সপিরিয়েন্স পাওয়াটা খুবই রেয়ার। তো সরকারের ভিতরে অনেক কর্মকর্তা আছেন যাদের ইচ্ছার কোনো অভাব নাই। অনেক সময় তাদেরকে সুযোগ দেওয়া হয়নি, অনেক সময় দেখা গেছে যে তাদের যে সদিচ্ছাটা সেটাকে রাইটভাবে চ্যানেল করা হয়নি, অনেক সময় ওনারা ফ্যাসিলিটেট করা হয়নি। আমি যদি এক্সপেক্ট করি যে যিনি একজন পাবলিক অ্যাডমিনের কর্মকর্তা, যিনি ইউএনও থেকে অল দ্য ওয়ে উঠে চলে এসেছেন, কিন্তু উনি কখনো একটা ইনভেস্টমেন্ট প্রপোজাল আগে অ্যাসেস করেননি, হঠাৎ করে ওনাকে আমি একটা পিপিপি প্রপোজাল দিয়ে বললাম যে এটা টেকনিক্যাল স্টাডি করো, অ্যাসেসমেন্ট করো এবং নেগোশিয়েট করো কাউন্টার পার্টির সাথে। যার সাথে সে নেগোশিয়েট করছে সে হয়তো 100টা পিপি প্রপোজাল নেগোশিয়েট করে আজকে টেবিলে এসেছে। সো অ্যাট দ্যাট পয়েন্ট ইন টাইম দের ইজ এ ম্যাসিভ ইমব্যালেন্স। তো সেই জায়গাটায় আসলে অনেক কিছু করার আছে। আমার কাছে মনে হয় যে সরকারের মধ্যে
একটা হচ্ছে ইজ অফ ডুইং বিজনেস উইদিন গভর্নমেন্ট, এটার কথা আমি প্রায়ই বলি যে সরকারের মধ্যে কোঅর্ডিনেশনের একটা বড় অভাব আছে। আবার অ্যাট দ্য সেম টাইম সরকারের মধ্যে লিডারশিপ ডেভেলপমেন্ট, স্কিল ডেভেলপমেন্টের জায়গাটাতে অনেক কিছু করার আছে, যেটা আমরা আসলে কখনোই ফোকাস দিয়ে করি না। আমরা ওই প্রথম আমাদের বিসিএস ক্যাডারে ঢোকার পরে তাদেরকে একটা 2 বছরের ট্রেনিং দিই, তারপরে তাদেরকে ছেড়ে দিয়ে এক্সপেক্ট করি যে তারা বড় হতে থাকবেন এবং বড় হতে হতে তারা একদম সর্বজান্তা হয়ে সবকিছু, যে কোনো চাকরি দিলেই বিমানের এমডি বলেন আর আপনি কাফকোর মানে সিইও বলেন বা যেখানেই তাকে আপনি বসাবেন উনি ওটাতে একদম এক্সেল করা শুরু করবেন। আশিক, আপনাকে নিয়ে প্রথম যে বিতর্কটা শুরু হলো সেইটা হচ্ছে মার্কিন একটা কোম্পানির সঙ্গে, সম্ভবত দ্যাট ওয়াজ ইউর ফার্স্ট বায়োল্যাটারাল ট্রিপ। That was first or second? Second after Japan, জি। হ্যাঁ, এলএনজি কেনার একটা চুক্তি করলেন, পরে দেখা গেল যে সেই কোম্পানিটা আসলে খুবই নিউ এবং যাদের নিজস্ব কোনো এলএনজি নাই। এইটার আসলে ব্যাখ্যা কি? এটা কি আসলে শুধু দেখানোর জন্য একটা চুক্তি তাহলে আশিক চৌধুরী করলো, অর ইট ওয়াজ ডিরেক্টেড ফ্রম ইয়োর বস, আই মিন গভর্নমেন্ট? প্রথমত আমি একটু এলএনজি স্পেসটা, এটা নিয়ে আমি খুব লম্বা করে এক্সপ্লেনেশন দিতে চাই না, আমি হয়তো অনেক সময় নিয়ে বলতে পারবো, বাট প্রজেক্ট কোম্পানি যেগুলো হয়, প্রথমত আমেরিকা ইজ এ ইউনিক মার্কেট ইন দ্য সেন্স যে অনেক দেশে কিন্তু আমরা টিপিক্যালি যেসব দেশ দেখি কাতার বা মিডল ইস্টার্ন কান্ট্রিতে সরকারি এই এক্সট্রাকশনের কাজগুলো করে, আমেরিকাতে প্রাইভেট কোম্পানিরা করে। তো ট্রাম্প আসার আগে অনেক বছর ধরে নতুন এক্সট্রাকশনের কাজ কমপ্লিটলি বন্ধ ছিল। তো যখন বন্ধ ছিল এই পারমিটগুলো নিয়ে, পারমিটটাই হচ্ছে আসলে আপনার সবচেয়ে বড় অ্যাসেট, তো সেই পারমিটগুলো নিয়ে অনেকগুলা কোম্পানি, জাস্ট কোম্পানি মানে লিগাল একটা এন্টিটি বসেছিল যে পারমিটটা যখন সে ফাইনালি গভর্নমেন্ট অ্যালাউ করবে তখন সে এক্সট্রাকশনের কাজ শুরু করবে। তো যাদের সাথে আমরা চুক্তি করেছি, এটা ফার্স্ট অফ অল এটা নন বাইন্ডিং এগ্রিমেন্ট, আপনারা এটা নিয়ে আমি একটা বড় এক্সপ্লেনেশন দিতে হয়েছে আমাকে, বাট নন বাইন্ডিং এগ্রিমেন্টের বেসিসে আমরা যেটা করার চেষ্টা করছিলাম আসলে যে আমেরিকান অর্গানাইজেশনগুলোকে বা আমেরিকান গভর্নমেন্টকে এই কনভারসেশনটা তাদের সাথে শুরু করা, যে হোল অফ আমেরিকা যে অনবোর্ড করা, যে আমরা প্রসেসটা শুরু করি, কারণ এই প্রসেস শুরু করলে কিন্তু ইভেন্চুয়ালি ইমিটারালাইজেশন উইল টেক লং টাইম এন্ড দেয়ার উইল বি মেনি আদার প্লেয়ার্স উইল কাম ইনটু প্লে। দিস ইজ দ্য ফার্স্ট ওয়ান। আমার কাজ এলএনজি চুক্তি করা না, আমার কাজ হচ্ছে বাংলাদেশে বিনিয়োগ এবং বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনাটাকে বাড়িয়ে দেওয়া। তো এনার্জি একটা বড় প্রবলেম, একটা বড় ইস্যু, বা আপনি যখনই ব্যবসায়ীদের সাথে কথা বলবেন সবসময় শুনবেন যে তাদের এনার্জি সিকিউরিটি ইজ এ বিগ ইস্যু। তো সেই জায়গাটাতে আমি কতটুকু ফ্যাসিলিটেট করতে পারি আমাদের পাওয়ার এবং এনার্জি ডিভিশনকে, সেই জায়গাটুকুই আমার রেসপন্সিবিলিটি। সো যখন বিদেশি একটা অর্গানাইজেশন আমাকে অ্যাপ্রোচ করেছে তখন আমি তাকে বলেছি ঠিক আছে, তাহলে চলো আমরা অ্যাটলিস্ট একটা ইনিশিয়াল এমওইউর মতো করার চেষ্টা করি যাতে আমরা কনভারসেশনটা শুরু করতে পারি। কনভারসেশনটা উইল ইভেন্চুয়ালি লিড টু সামথিং। একদম পরিষ্কার। চেয়ারম্যান মহোদয়, আপনার কাছে তাহলে প্রশ্ন হচ্ছে, তাহলে এই এলএনজিকে আমরা আসলে পাবো 26-27 সাল নাগাদ, বা যে সময়টার কথা বলা হচ্ছে? আর্জেন্টে স্পেসিফিক্যালি কিন্তু এলএনজি এক্সট্রাকশন 2030 এবং বিয়ন্ড। সো এই প্রজেক্ট থেকে আমরা 26-27-এ কোনো এলএনজি পাবো না। এলএনজির ব্যাপারে যেহেতু আপনি বললেন, আমি একটু ছোট করে বলি, সেটা হচ্ছে যে গ্যাস নিয়ে তো অনেক চ্যালেঞ্জের সম্মুখীন আমাদের দেশ লাস্ট কয়েক বছর হয়েছে। এই চ্যালেঞ্জটার একটা বড় কারণ হচ্ছে গিয়ে আমরা গ্যাস যারা সাপ্লাই দেয় তাদেরকে সময় মতো পেমেন্ট করিনি। সেটা এফএক্সের ঘাটতির কারণে হতে পারে, আমাদের রিজার্ভের ইস্যুর কারণে হতে পারে, আরও বিভিন্ন লজিক অনেকে বলেন, বাট প্রায় $3 বিলিয়ন বেশি আমাদের পেয়েবল জমে গিয়েছিল। রাইট। সো যখন এটা হয় তখন মার্কেট কি সিগন্যাল পায় যে আপনার একটা অফ টেকার আছে যে টাকা দেয় না, তো তখন কি হয়, তারা এই টাকা না দেওয়ার প্রবাবিলিটিটাকে প্রাইসে বেক করতে থাকে। সো আপনি যখন আরেকটা কার্গো কিনতে যাবেন তখন কিন্তু সে আরেকটা হায়ার প্রাইস কোট করবে, কারণ দের ইজ এ প্রবাবিলিটি দ্যাট ইউ উইল নেভার পে। সো প্রাইস উঠছে, একই সাথে আপনি ভালো কোয়ালিটির সাপ্লায়ারের কাছ থেকে আর সাপ্লাইও পাচ্ছেন না। সো এই ফানেলটা ন্যারো হতে হতে খুব খারাপ অবস্থায় চলে যায়। অ্যাবসলিউটলি। সো ঠিক যেভাবে আপনি যখন লোন নেন, লোন ঠিকভাবে ফেরত না দিলে একসময় আপনাকে কেউ লোন দিতে চায় না, সেখান থেকে কিন্তু আমরা সরে এসেছি। এখন আমরা খুবই অল্প কিছু এরিয়ার বাকি আছে, আমরা এটাকে জিরো করে ফেলছি। জিরো করে ফেলাতে যেটা হবে, প্রাইস নেমে চলে আসবে, একই সাথে অনেকগুলো সাপ্লায়ার একসাথে লাইন আপ করবে। সো 2026-এর নাগাদ আমি যেটা প্রজেকশন দেখলাম এনার্জি মিনিস্ট্রির, যে প্রায় 80% অফ আওয়ার কার্গো অফটেক অন গ্যাস উইল বি অন লং টার্ম কন্ট্রাক্টস। আগে আমরা খুব স্পটে কিনতাম, বাট 26-এর পর থেকে আমরা সব লং টার্মে চলে যাচ্ছি। চৌধুরী সাহেব, আমরা একটা বিরতিতে যাই। আপনাকে নিয়ে একটা বড় আশার জায়গা ছিল ইলন মাস্ক আসবেন, মানে ইলন মাস্ক শুধু মার্কিন একজন উদ্যোক্তা ব্যবসায়ী হিসেবে না, বাংলাদেশের বহু মানুষ, বিশেষ করে ইয়াংদের কাছে উনি সাকসেসের একটা সিগনেচার তাকে মনে করা হয়।
শেষ পর্যন্ত উনি আসলেন না, এইটা আসলে কেন আসলেন না? অথবা এইটা বিডার নির্বাহী চেয়ারম্যানের ব্যর্থতা নাকি বর্তমান সরকারের ব্যর্থতা, এইভাবেও কেউ কেউ দেখেন যে শেষ পর্যন্ত উনি আসলেন না। আমি নিশ্চিত আপনি এরকম সামাজিক যোগাযোগ মাধ্যমে এরকম লেখা বা পোস্ট পড়েছেন, সেটার ব্যাখ্যা শুনবে এবং আরও অনেক প্রশ্ন আছে। দর্শক, আমরা কথা বলছি বিডা উপজেলা নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে, আমাদের সঙ্গে থাকবেন নিশ্চয়ই, একটু পরে ফিরছি। দর্শক, অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। স্বাগত যারা নতুন করে যুক্ত হয়েছেন। আমরা কথা বলছি বিডা উপজেলা নির্বাহী চেয়ারম্যান জনাব আশিক চৌধুরীর সঙ্গে। চেয়ারম্যান মহোদয়, আপনি ইলন মাস্ক কেন আসলেন এবং এটা ব্যর্থতা কিনা? ইলন মাস্ক যে ইনভেস্টমেন্ট সামিটে আসবেন এই ইনফরমেশনটা আসলে আমরা কখনো দেই নাই। সো দ্যাট ইজ দ্য স্টার্টিং পয়েন্ট। ইট ইজ অ্যামেজিং। আমরা হঠাৎ করে একদিন সকালে কোথাও নাই। আপনি ইউ ক্যান রেফার ব্যাক টু মাই প্রেস কনফারেন্স অর এনিওয়ান ফ্রম বিডা বা বেজা, কোনো অর্গানাইজেশন থেকে, সরকার থেকে কখনো বলা হয়নি আসলে যে ইনভেস্টমেন্ট সামিটে উনি আসবেন। ওনার সাথে আমরা স্টারলিংক নিয়ে কাজ করছি, এটার কথা তো সবাই জানেন। এবং আমরা থ্যাঙ্কফুলি আমরা একটা ডেমো করেছি ওই দিন। আমরা এখন তো বিটিআরসি লাইসেন্সও পেয়ে গেছে ওরা। তো আশা আছে, আমরা ওনাকে আনার চেষ্টা করছি, ওনার সাথে কথাবার্তা চলছে। দেখা যাক সেটা হয়তো ভবিষ্যতে সম্ভব হতে পারে। বাট সামিটে আমরা আসলেই কখনো ওনাকে আনার প্ল্যান করিনি, কারণ ওনার মতো একজন ক্যারেক্টার নিয়ে আসলে দ্য সামিট উড হ্যাভ বিকাম ইলন মাস্ক সামিট। মানে এটা আমাদের আসলে মাস্টার প্ল্যানে কখনো ছিলই না যে ওনাকে আমরা সামিটে নিয়ে আসবো। ওনাকে আমরা আনলে আলাদা করে নিয়ে আসার চেষ্টা করব। পাবলিক স্পেয়ার এই গল্পটা আসলো কিভাবে, সেটা একটা আপনারা বলতে পারবেন, কারণ আমি হঠাৎ করে সকালে উঠে পেপারে দেখলাম যে ইলন মাস্ক নাকি সামিটে আসছেন। লিটারালি ইট ওয়াজ লাইক দ্যাট। ওকে, পরিষ্কার। স্টারলিংক সম্পর্কে আপনি বলছেন, স্টারলিংকের সঙ্গে 10 বছরের একটা চুক্তি আমরা করেছি, এটা সম্ভবত ইনিশিয়াল চুক্তি। এই চুক্তি করে আসলে বাংলাদেশের কি প্রফিট হলো, বা এই চুক্তিটা কতখানি জনবান্ধব? যে সমালোচনাটা হচ্ছে যে এটা অনেক ব্যয়বহুল, মানে আমি এখন যে জিপি বা বাংলালিংকের ইন্টারনেট ইউজ করি সেইটার যে কস্ট ইন কম্পেয়ার উইথ দ্যাট, সেটা অনেক বেশি ব্যয়বহুল। ফলে এটা আসলে কার জন্য, কাদের জন্য? আচ্ছা, সো স্টারলিংকের সাথে বাংলাদেশ সরকারের কোনো চুক্তি হয়নি। আসলে আমরা তাদেরকে একটা লাইসেন্স দিয়েছি 10 বছরের জন্য। সো আপনি যদি চিন্তা করে দেখেন যে আমরা ইন্টারনেট গেটওয়ে প্রোভাইডার আইজিপি যে লাইসেন্সগুলো দিই, আইটিএস লাইসেন্সগুলো দিই, এগুলোও কিন্তু সব 10-15 বছরের লাইসেন্সই হয়। টিপিক্যালি বিটিআরসি যেসব লাইসেন্স দেয় সেগুলোর রেঞ্জ 5 to 15 ইয়ার্স, 15 বছরের অনেক লাইসেন্স দেয়। তো এই এনজিএসও স্যাটেলাইট বেসড যেই আমাদের এই টেকনোলজি, স্টারলিংকের যে টেকনোলজি, এই টেকনোলজিতে এটা প্রথম ব্যবসার জন্য আমাদেরকে নতুন একটা পলিসি করতে হয়েছে এবং তাদেরকে আমাদের লাইসেন্স দিতে হয়েছে। আই এম প্রিটি শিওর যে ঠিক একই মডেলে আরও অনেক কম্পিটিটরও মার্কেটে আসবেন। ওনারা প্রথম অপারেটর এই লাইসেন্সের আন্ডারে। তো এটা ইটস এ চয়েস ফর পাবলিক। তারা যদি এটা ইউজ করতে চায় তারা করবে, যারা যদি ইউজ করতে চায় না তারা করবে না। আমি যেখানে আসলে আপসাইডটা দেখি সেটা হচ্ছে যে আমাদের আরেকটা এডিশনাল কোয়ালিটি অফ ডিফারেন্ট কোয়ালিটি অফ সার্ভিস তৈরি হলো। প্রাইস বেশি হতে পারে, আপনার যদি মনে হয় যে এই প্রাইসে আমি এই কোয়ালিটিটা নিতে চাই, ওদের যেই স্পিড সেই স্পিডটা আমি পেতে চাই, বা আজকে ধরেন বাংলাদেশে অনেক জায়গা আছে যেখানে আসলে ফাইবার অপটিক দিয়ে কানেক্টিভিটি নেওয়া সম্ভব না, সেই জায়গাগুলোতে হয়তো স্টারলিংক আমাদেরকে সাপোর্ট করতে পারে। আর আমি পার্সোনালি একটার ব্যাপারে খুবই প্যাশনেট, সেটা হচ্ছে যে বাংলাদেশে যে রুরাল কমিউনিটি আছে, যেখানে স্কুল বলেন বা হসপিটাল বলেন, সেই সব জায়গায় যদি আমরা কমিউনাল ইউজের জন্য একটা স্টারলিংকের ডিভাইস দিতে পারি, আমার গ্রামের বাড়িতে প্রাইমারি স্কুলের বাচ্চারা যদি এই স্টারলিংক ডিভাইসের কারণে ইন্টারনেট অ্যাক্সেস সাডেনলি পেয়ে যায়, সেখানে তো ফাইবার অপটিক যাবে না আসলে প্র্যাকটিক্যালি, সেটা যদি তারা পেয়ে যায় তাহলে দ্যাট মাইট বি এ রেভলিউশনারি চেঞ্জ ফর দেয়ার লাইভস। সো হয়তো আমরা অনেক ছোটো ছোটো ফ্রিল্যান্সার পাবো যারা হয়তো একটা রুরাল বাংলাদেশে বসে ফ্রিল্যান্সিং করতে পারবে। সেই জায়গাটা আমি মনে করি ইট জাস্ট ওপেন্স নিউ ডোরস। অ্যাট দি এন্ড অফ দ্য ডে স্টারলিংক থেকে কী বেনিফিট আসবে, সেই ইকোনমিক বেনিফিটটা কী আসবে, দ্যাটস স্টিল টু বি সিন। বাট আমরা মনে করি যে এটা একটা ওয়ান এডিশনাল অপশন টু পাবলিক অ্যান্ড দ্যাটস ইম্পর্টেন্ট ফর আস। মানে ইটস এ নিউ এরা। অ্যাবসলিউটলি। কিন্তু গ্রামের যে মানুষটার জন্য আপনি ভাবছেন, মানে তার কি সেই ফিনান্সিয়াল ক্যাপাবিলিটিটাও আছে? গ্রামের যে মানুষটার জন্য আমি ভাবছি, সো স্টারলিংকের কিন্তু একটা বিউটি হচ্ছে যে আপনি দেখবেন স্টারলিংক যেসব ডেভেলপিং কান্ট্রিতে অপারেট করেছে সেখানে তারা টু সাম ডিগ্রি কমিউনাল ইউজ করার একটা অপরচুনিটি দেয়। সো ধরেন একটা স্টারলিংক ডিভাইসে যদি 10 থেকে 15 জন মানুষ ইউটিলাইজ করতে পারেন, সো আমি যদি একটা স্কুলে দিই, সেই স্কুলে যদি 5টা ক্লাসরুমে প্রত্যেকেই একই সাথে হয়তো 15 জনের বেশি বাচ্চা ইউজ করতে পারছে না, বাট 15 জন ইউজ করতে পারছে। তো কমিউনাল ইউজের ক্ষেত্রে কিন্তু আপনার প্রাইস পয়েন্টটা তখন ইটস এ ভেরি ডিফারেন্ট কনভারসেশন আই থিঙ্ক। ওকে, আন্ডারস্টুড। আপনার সঙ্গে আরেকটা বড় হচ্ছে, আপনি যখন জয়েন করলেন সরকারে বিডার চেয়ারম্যান হিসেবে প্রথমত, তখন আপনাকে যে পদমর্যাদা হলো দ্যাট ওয়াজ সিনিয়র সেক্রেটারি। কয়েক মাসের মাথায় আপনি প্রতিমন্ত্রী মর্যাদায় এখন রয়েছেন। ফলে এই যে প্রমোশনটার পেছনের
গল্পটা আসলে কি, বা কোন ঘটনা এই ভূমিকা এটার পেছনে বড় ভূমিকা রেখেছে? নিশ্চয়ই হেড অফ দ্য গভর্নমেন্ট, আই মিন প্রফেসর ইউনূস স্যার নিশ্চয়ই আপনাকে কিছু বলেছে অথবা তার অফিস থেকে যে এই অবদানের জন্য, সেই গল্পটাকে একটু বলবেন? মানে হুইচ ওয়াজ মোর সারপ্রাইজিং, শুরুর অ্যাপয়েন্টমেন্ট না প্রমোশন পাওয়াটা? দুইটাই ওয়াজ ভেরি সারপ্রাইজিং। আই ওয়াজন্ট এক্সপেক্টিং আইদার অফ দেম, বাট অ্যাকচুয়াল লজিকটা আসলে আমার কোনো একটা স্পেসিফিক কাজের কারণে এটা প্রমোট করে এরকম করা হলো সেরকম না। বাট আপনি যদি একটু হিস্ট্রি দেখেন, বিডার আগে এটা দুই ভাগে ভাগ করা ছিল। একটা হচ্ছে পিসি, প্রাইভেটাইজেশন কমিশন, আর একটা হচ্ছে বোর্ড অফ ইনভেস্টমেন্ট, বিওআই। তো বিওআই এর শেষ যিনি চেয়ারম্যান ছিলেন উনি একজন মন্ত্রী ছিলেন, ফুল মন্ত্রী, আর পিসির লাস্ট যে চেয়ারম্যান ছিলেন উনি একজন প্রতিমন্ত্রী ছিলেন। তো তারপর দুইটা অর্গানাইজেশনকে আমরা যোগ করে বললাম যে আমরা একটা এইপেক্স অর্গানাইজেশন করবো, যে আসলে বাকি সবার উপরে বসে ইনভেস্টমেন্ট ক্লাইমেট নিয়ে কাজ করবে এবং তারা ইনফ্লুয়েন্স করার চেষ্টা করবে, গভর্নমেন্টকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করবে এবং ব্রিজ হিসেবে অপারেট করবে বিটুইন প্রাইভেট সেক্টর অ্যান্ড গভর্নমেন্ট। সেখানে আপনি একজন সচিব, সিনিয়র সচিব, এই লেভেলের লোকজন বসানো শুরু করলেন। তো আপনার গভর্নমেন্ট মেশিনারিতে আপনি যাদেরকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছেন তারা কিন্তু তাদের মাচ মোর পাওয়ারফুল দেন ইউ আর। সো দ্য ব্যালেন্স ইজ নট দেয়ার, রাইট? সো এই ব্যালেন্সটা আনার জন্য এই রোলটাকে আসলে আমার মতে, সেটা আমার জন্য না, যে কেউই যে রোলটা করবে তার আসলে অ্যাটলিস্ট প্রতিমন্ত্রী পদমর্যাদায় থাকা উচিত, যাতে তার ওই ইনফ্লুয়েন্সটা থাকে। এই সেম রেকমেন্ডেশন কিন্তু আমাদের জাপানিজ ইনভেস্টাররা লিখিতভাবে দিয়েছে, কোরিয়ান ইনভেস্টাররা লিখিতভাবে দিয়েছে, বিকজ তাদের দেশেও এই সিমিলার ইনভেস্টমেন্ট অথরিটির হেডরা ইউজুয়ালি মিনিস্ট্রিয়াল পজিশনে হয়। Okay, so it was organizational structure. It's a structural decision. It has nothing to do with what I have done, what I will do in being. বিনিয়োগ সম্মেলন নিয়ে অনেক আলাপ আপনি নিজেও একটু বলেছেন, এবং এইখান থেকে সম্ভবত এরকম একটা সরকার, এরকম সরকার এই অর্থে যে এটা একটা ইন্টারিম সরকার, এই সরকারের রুলস অফ বিজনেস অনেক কিছু নিয়ে নানান ধরনের আলোচনা আছে, সেগুলো আমাদের আলোচনা। কিন্তু এই বিনিয়োগ সম্মেলনটা অনেক বেশি ভিজিবল হলো এবার, এবং সম্ভবত বিডাও দিস ইজ দ্য ফার্স্ট টাইম এত বেশি ভিজিবল হলো পাবলিক পারসেপশনে, গণমাধ্যমে, পত্রিকার পাতায়, টক শোতে, সব জায়গায়। এবং সেই ভিজিবিলিটির একটা বড় কারণ সম্ভবত ব্যক্তি আশিক চৌধুরীও। আপনিও সেটা মনে করেন কিনা এটা একটা? এবং এই বিনিয়োগ সম্মেলন থেকে আসলে আমরা কি পেলাম? এবং আমরা জানি বিনিয়োগের প্রাপ্তি আজকেই দৃশ্যমান হওয়ার কথা না, ইটস এ লং টার্ম ইস্যু। সো প্রাপ্তিগুলো কবে নাগাদ ভিজিবল হতে পারে? বড় কারণ আমি কিনা, আমি মনে করি অ্যাবসলিউটলি না। আসলে একটা বড় টিম এটার পিছে কাজ করেছে, অনেক কষ্ট করে সবাই এটা দাঁড় করিয়েছে। আমি আমার টিমকে প্রথম যখন আমরা এটা নিয়ে আলাপ করতে বসলাম যে বিনিয়োগ সম্মেলন একটা আমরা করবো, আমরা একটা ডিসিশন নিলাম। কেন করেছি সেটাতে আসছি ইন আ সেকেন্ড। সেটা প্রায় 4 মাস আগের কথা, মানে সম্মেলন থেকে। এবং তখন ওনারা বলেছিলেন যে লাস্ট বিটা যে সম্মেলনটা করেছিল বাংলাদেশ, ওটা 1.5 বছর ধরে প্রিপারেশন নিয়ে করা হয়েছে। সো দি এন্টায়ার মেশিনারি ওয়ার্ক রিয়েলি হার্ড টু গেট দিস ডান। সো আই এম ভেরি প্রাউড অফ মাই টিম। তো সম্মেলনটা করার মেইন পারপাস ছিল এটাই যে বাংলাদেশ নিয়ে বাইরে আসলে নেগেটিভ কনোটেশন ইজ ভেরি হাই। আমি শিওর যে আপনারা সবাই জানেন, বিদেশে বসে বাংলাদেশ নিয়ে নেগেটিভ, গুগল করলে অনেক নেগেটিভ নিউজ আসে। বাংলাদেশের একটা পিকচার আছে, ওই যে ট্রেনের উপরে হাজার হাজার মানুষ বসে ঈদের ছুটিতে যাচ্ছে, এই টাইপের একটা ভিউ। তো স্টোরিটা তো ঠিকভাবে সেল করতে পারতে হবে। আমরা অফকোর্স আমরা মনে করছি যে আমাদের বিজনেস কেস আছে, বাট বিজনেস কেসটা যদি আমি আপনাকে ঠিকভাবে বলতে না পারি, আমার অ্যাডভার্টাইজমেন্টটা যদি ভালো না হয়, আমার এই টক শোটা যদি আজকে সুন্দর না হয়, তাহলে ইভেনচুয়ালি কনভিন্সড হবে না মানুষ। তো আমরা এরকম একটা আউটফিট দেওয়ার চেষ্টা করেছি বা আউটলুক দেওয়ার চেষ্টা করেছি যে উই আর রেডি ফর বিজনেস। তো এটা করার বেস্ট উপায় হচ্ছে গিয়ে আসলে বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে নিয়ে আসা, তাদেরকে দেখানো যে দেশের কী অবস্থা, হু উই আর, অ্যান্ড দিস ইজ হোয়াট উই ব্রিং টু দ্য টেবল, দিস ইজ আওয়ার প্যাকেজ, দিস ইজ আওয়ার অ্যাম্বিশন, উই শেয়ার আওয়ার অ্যাম্বিশন অ্যান্ড ইউ ক্যান বি পার্ট অফ দিস জার্নি। আমি জেনুইনলি ফিল করি যে বাংলাদেশে ইনভেস্ট করা ইজ নট অ্যাবাউট অ্যান economic business case. It is of course an economic case, but at the same time it's a transformational case. পৃথিবীর খুব কম মানুষ তাদের জীবনে ফাইনালি বলতে পারবে যে আমি হাজার হাজার মানুষের জীবন চেঞ্জ করে দিয়েছি আমার একটা ইনভেস্টমেন্ট ডিসিশনের উপর বেস করে, অ্যান্ড ইউ হ্যাভ দ্যাট অপরচুনিটি ইন বাংলাদেশ। সো দ্যাট ওয়াজ দি আইডিয়া। এটা নিয়ে এরকম ম্যাসিভ যে রিয়াকশন হয়েছে, দ্যাট ওয়াজ আ প্লাস টু আস। আমাদের জন্য, আমরা সেটার আশা করে কখনোই করিনি। অফকোর্স ইট গেভ পিপল হোপ অ্যান্ড উই আর ভেরি হ্যাপি উইথ দ্যাট, বাট আমাদের কোর পার্সপেক্টিভ ছিল পজিটিভ একটা ইমেজ এবং একটা মোমেন্টাম তৈরি করা বিনিয়োগের জন্য। সেটা পেরেছেন? সেটা আমরা মনে করছি যে আমরা এখন পর্যন্ত যেই ধরনের ফিডব্যাক পেয়েছি, এবং আপনারা দেখছেন যে আরও অনেক ইনভেস্টর গ্রুপ অ্যাকচুয়ালি আসার প্ল্যান করছে, তো সেখান থেকে আমার মনে হচ্ছে যে আমরা একটা পজিটিভ মোমেন্টাম ডেফিনেটলি তৈরি করার একটা অবস্থায় যেতে পেরেছি। চেয়ারম্যান সাহেব, আমরা যখন এই বিনিয়োগ, এগুলোর প্রাপ্তি প্রত্যাশা নিয়ে কথা বলি, তখন এগুলো আসলে অ্যামাউন্ট চলে আসে, এত $1 বিলিয়ন, এত $1 মিলিয়ন।
ফলে অনেক সময় যেটা হয় মানে যেহেতু আমাদের বঞ্চনার গল্প অনেক, ফলে আমরা আসলে একটা কি পাবো মানে কবে নাগাদ পাবো, কবে এটা ভিজিবল হবে, সেই প্রশ্নটাও ছিল, সেটা যদি অ্যাবসলিউটলি না, ইটস ফেয়ার কোয়েশ্চেন। দেখেন আমি বিনিয়োগ সম্মেলনের পরের একটা প্রেস কনফারেন্সে এটা বলেছিলাম যে যদিও আমাদেরকে স্ট্যাটিস্টিক্যালি বলতে হয়েছে যে এই কনফারেন্সে কত টাকার বিনিয়োগ এসেছে, বা আমরা বলেছি একটা ৩,০০০ কোটি টাকার একটু বেশি, আমাদের খরচ হয়েছে ১.৫ কোটি টাকা, বাট একটা ইনভেস্টমেন্ট জার্নি বা লাইফ সাইকেল যেটা আছে সেখানে বিনিয়োগ সম্মেলন শুধু অ্যাওয়ারনেসের কাজটা করে। অ্যাওয়ারনেসের পরে কিন্তু ডিউ ডিলিজেন্স হয়, তারপরে ডিসিশন হয়, অ্যান্ড তারপরে ফাইনালি ইনভেস্টমেন্ট হয়। সো সম্মেলনের কখনোই প্রাইমারি রেসপন্সিবিলিটি কিন্তু ইনভেস্টমেন্ট ড্রাইভ করে না। যেই ৩,০০০ কোটি টাকার উপর ইনভেস্টমেন্ট ওই 2 দিনে হয়েছে, ওই ইনভেস্টমেন্টটা হয়তো এমনিও হতো অমনিও হতো, এটা বিনিয়োগ সম্মেলনের কারণে হয়নি। সো আমি ওটার ক্রেডিটও নিতে চাই না। আমি যেটা বলতে চাচ্ছি যে দিস ইজ আ মার্কেটিং এক্সারসাইজ উইচ উইল স্টার্ট দ্য প্রসেস। এই প্রসেস স্টার্ট করার পরে যেই ১০০ জন এই প্রসেসের ফাইনালে ঢুকবেন, সেখান থেকে হয়তো মাত্র 5টা ইনভেস্টমেন্ট ফাইনালি হবে, প্রত্যেকে বিভিন্ন স্টেজে পড়ে যাবেন, কিন্তু আমাদেরকে তো শুরু করতে হবে একটা জায়গা থেকে। তো আমাদের শুরু করার জায়গাটা ছিল বিনিয়োগ সম্মেলন। সো এখান থেকে অ্যাকচুয়াল আউটকাম দেখতে আপনাদের হয়তো 1 থেকে 2 বছর সময় লাগবে, হয়তো আমরা সেই সময় এখানে থাকবো না, বাট দেশ বেনিফিটেড হবে। আপনি ব্র্যান্ডিংয়ের কথা বলছিলেন, ধরেন ব্র্যান্ডিং মানে আমরা মানে কমিউনিকেশন স্টুডেন্ট হিসেবে আমরা যতটুকু বুঝি, ব্র্যান্ডিং হচ্ছে আসলে আপনি যেটা বলবেন সেটা দিয়ে হবে না, যেটা মানুষ দেখে, আপনার ইনভেস্টর দেখে। ফলে আপনি একজন ইনভেস্টর যখন আপনার এয়ারপোর্টে অ্যারাইভ করছেন, তারপরে এয়ারপোর্টের সার্ভিস কেমন, লাগেজ সার্ভিস কেমন, রাস্তায় কতখানি যানজট, উনি গুগল করলে বাংলাদেশে কি পান, বাংলাদেশে কি বিশেষ কোনো শক্তির উত্থান ঘটছে, বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা আছে না, এগুলোও নিশ্চয়ই বিবেচ্য আপনাদের। ফলে সেই ব্র্যান্ডিংয়ের জায়গায় দীর্ঘমেয়াদে কোনো মেকানিজম বা কর্মপরিকল্পনা কি আপনারা যে কদিন আছেন বা প্রফেসর ইউনূসের সরকার যে কদিন, সেরকম কিছু রেখে যেতে পারবেন বলে আপনি কনফিডেন্ট? আমরা যেটা করার চেষ্টা করছি সেটা হচ্ছে যে আমরা কিছু ভালো এক্সাম্পল সেট করার চেষ্টা করছি। বিনিয়োগ সম্মেলন একটা এক্সাম্পল ছিল। আপনি দেখেছেন যে আমরা কিহাক সংকে একটা অনারারি সিটিজেনশিপ দিয়েছি, কারণ আপনার পয়েন্টের সাথে আমি কমপ্লিটলি একমত যে বাংলাদেশে একজন নতুন বিনিয়োগকারী যখন বাংলাদেশের দিকে তাকান, উনি চেষ্টা করেন যে অলরেডি যে বিনিয়োগকারীরা আছেন তারা বাংলাদেশ নিয়ে কী বলছেন, তারা কি বলছেন এখানে আসো ব্যবসা করতে, না আসো না। এই কারণেই কিন্তু আমাদের বাংলাদেশের এই বিনিয়োগকারীদেরকে আমাদের অ্যাম্বাসেডারে পরিণত করতে হবে। তো কিহাক সং ইজ এ গ্রেট এক্সাম্পল যে আমরা চেষ্টা করেছি ওনাকে আমাদের অ্যাম্বাসেডারে পরিণত করার। এরকম আমাদের অনেকগুলা উইন তৈরি করতে হবে এবং এই উইনগুলো এক্সাম্পল হিসেবে থাকবে। তো তখন পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে, এসে দেখবে যে কোন কোন জিনিসগুলো কাজ করছিল, তারা সেই সেম ট্র্যাকটা যদি ফলো করে, তাহলে ইন দ্য লং রান আমাদের এই ওভারঅল ইমেজটা আস্তে আস্তে শিফট করা শুরু করবে। জি, দারুণ। বিনিয়োগ সম্মেলনে আপনার প্রেজেন্টেশন নিয়ে উচ্ছ্বসিত প্রশংসা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং সব জায়গায় দেখেছি, অনেকে লিখেছেন, তরুণরা খুবই লিখেছেন, কারণ আমরা ধরেন এই বিডা বা বেজার চেয়ারম্যান মানে একজন অবসরপ্রাপ্ত মানুষ যার সরকারি চাকরির মেয়াদ শেষ, এরকম মানুষকে দেখে একটা না আমার পুরো জেনারেশনটা আসলে বড় হয়েছে। সো সেই প্রশংসার জায়গাটাকে আপনি কতখানি এনজয় করেছেন বা করেন, সেটি একটি জায়গা। এবং আপনার প্রেজেন্টেশনটা আমি দেখছিলাম, সুন্দর, নিঃসন্দেহে গতানুগতিক না, একদম একটা কর্পোরেট লুক রয়েছে, সেটা সুন্দর। কিন্তু শুরুতে যে অডিও পেলেন না, আপনি আপনার টিমের কথা অনেক বলছিলেন, ফলে এটা একটা টিমের একটা কারিগরি ফেইলিওরও কিনা? আমরাও কারিগরি জিনিসপত্র নিয়ে কাজ করি। সো অডিওর ব্যাপারটা আসলেই একটা টেকনিক্যাল ফেইলিয়ার, এটা প্ল্যান করা ছিল না। এবং আমার এটাও পরে মনে হয়েছে যে একেবারে সিমলেস একটা প্রোগ্রাম হলে মনে হয় আমরা বাংলাদেশের ওই ফ্লেভারটাও দিতে পারতাম না, যে আমরা চ্যালেঞ্জ ফেস করি, আমরা আবার সেই চ্যালেঞ্জ ওভারকাম করি বা চ্যালেঞ্জটাকে একটা অন্য অ্যাঙ্গেলে নিয়ে গিয়ে ওটাকে রিজলভ করার চেষ্টা করি, যেটা আমরা তখন করার চেষ্টা করেছি অন দ্য গো, তাৎক্ষণিকভাবে। সো ডেফিনেটলি প্ল্যান ছিল না। আর এটা নিয়ে উচ্ছ্বাসটা আমাকে খুবই অবাক করেছে সত্যি কথা বলতে, কারণ আপনি যেটা বলেছেন যে আপনি কিন্তু বলার মাঝখানে বলেছেন যে এটা একটা কর্পোরেট স্ট্যান্ডার্ড প্রেজেন্টেশন হয়েছে। আমি এরকম প্রেজেন্টেশন করেই অভ্যস্ত, দিস ওয়াজ নট অ্যান আউটলায়ার ফর মি। এবং আমি প্রিটি শিওর যে আমার যারা কলিগ আছেন ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে, তারা অনেকেই এরকম এই কোয়ালিটির প্রেজেন্টেশন দেখে এসেছেন। সো আমরা হয়তো আমাদের সরকারি আউটফিটে একটা বিনিয়োগ সম্মেলনের ক্ষেত্রে আমরা এরকম প্রেজেন্টেশন আগে করিনি, বাট গ্লোবাল স্ট্যান্ডার্ড এটাই। এখানে এটা এক্সট্রাঅর্ডিনারি কোনো প্রেজেন্টেশন না, এটা আমি নিজে গ্যারান্টি দিয়ে বলতে পারি। সো আমরা জাস্ট আমাদের লেভেলটাকে একটা গ্লোবাল স্ট্যান্ডার্ডের বেস লাইনে নিয়ে আসার চেষ্টা করেছি। জি, আমি আরেকটা প্রশ্ন আপনাকে এখনই করতে চাই, সেটা হচ্ছে চীনের বাণিজ্য মন্ত্রী আসার কথা ঢাকা সফরে, এবং
শতাধিক বিনিয়োগকারী নিয়ে আসবেন, সেটা চীনের রাষ্ট্রদূত কদিন আগে আমাদেরকে বলেছেন। ফলে একটা প্রশ্ন অনেকের, আপনি জানেন যে নানা কারণে এই অঞ্চল এবং গ্লোবালি নানা ধরনের শিফটিং হচ্ছে জিওপলিটিক্সে। আমরা মানে বাংলাদেশ অনেক বেশি চীনের দিকে ঝুঁকে পড়ছি কিনা এবং সেইটার যে এক ধরনের ইমপ্লিকেশন হতে পারে সেইটাও আমরা মাথায় রাখছি কিনা বিনিয়োগ করার ক্ষেত্রে বা বিনিয়োগকারীদেরকে আকৃষ্ট করার ক্ষেত্রে। বাংলাদেশ তো একটা নিরপেক্ষ, আমরা সবসময় বলে এসেছি আমরা একটা নিরপেক্ষ দেশ, রাইট? আমরা কোনো ধরনের স্পেসিফিক্যালি এক্সট্রিমলি লিনিং কোনো কান্ট্রি না। সো আমাদের দেশে আমাদের সবচেয়ে বড় যেই স্ট্রেংথ, যেটা আমরা বলি যে আমাদের ইয়াং জেনারেশন, ইয়াং পপুলেশন, তাদেরকে সাপোর্ট করার জন্য যেই দেশ থেকে ইনভেস্টমেন্ট আসবে উই উইল ওয়েলকাম ইট উইথ ওপেন আর্মস। সেটা যদি চায়না থেকে আসে মোস্ট ওয়েলকাম, আমেরিকা থেকে আসলে মোস্ট ওয়েলকাম, যে কোনো দেশ থেকেই আসতে পারে। তো এবং আমাদের একটা বড় ইস্যুই কিন্তু আমি মনে করি কনসিস্টেন্টলি হবে এমপ্লয়মেন্ট জেনারেশন। আগামী গভর্নমেন্টগুলোর জন্য এই কর্মসংস্থান উইল বি আ বিগ ইস্যু। তো সেইটার ক্ষেত্রে যদি চাইনিজ ইনভেস্টররা এসে কর্মসংস্থান করতে পারেন, ফ্যান্টাস্টিক, আমার কোনো এটা নিয়ে ইস্যু নাই। আর একটা বড় ব্যাপার হচ্ছে যে দেখবেন আমরা যেটা করার চেষ্টা করছি সেটা হচ্ছে যে বিদেশ থেকে আমরা যেটাকে অনেক সময় বলি ইনভেস্টমেন্ট, বাট আসলে বিদেশ থেকে একটা লোন আসে, সেই লোনটা কিন্তু আবার দেশ থেকে বের হয়ে যায় ইকোনমি থেকে ইভেন্চুয়ালি। সো আমরা অনেক দিন ধরে দেখেছি যে চাইনিজ অনেক কোম্পানি এসেছে যারা কনস্ট্রাকশন কোম্পানি, তারা বাংলাদেশে একটা ব্রিজ করছে, চাইনিজ লোন দিয়ে আমরা ব্রিজ বানাচ্ছি, সেই ব্রিজ বানানোর টাকা আবার আমরা চাইনিজ কোম্পানিকে দিয়ে দিচ্ছি, তারা ইন্টারেস্ট সহ রিপেমেন্ট করছি। আমরা এখান থেকে শিফট করে জেনুইন ইনভেস্টমেন্টে যেতে চাই, যেখানে চাইনিজ একটা কোম্পানি এসে ম্যানুফ্যাকচারিং একটা প্লান্ট করবে, সেই প্লান্টটা পারপিচুয়ালি আমাদের এখানে থাকবে এবং আমাদের অনেক মানুষের এমপ্লয়মেন্ট জেনারেশন হবে। সো এই শিফটটা কিন্তু আপনি এবার হয়তো দেখতে পাবেন যে এই কমার্স মিনিস্টার যেই 100-র উপরে ব্যবসাকে নিয়ে আসার কথা বলছেন, তার মধ্যে কিন্তু কনস্ট্রাকশন কোম্পানির অ্যাসোসিয়েশনটা খুব ছোট হবে। এখানে অনেক বেশি টেক্সটাইল থাকবে, অনেক লাইট ইঞ্জিনিয়ারিং কোম্পানি থাকবে, যারা জেনুইন ম্যানুফ্যাকচার, যারা বাংলাদেশে এক্স্যাক্টলি ফার্মাসিউটিক্যালস থাকবে, যারা বাংলাদেশে প্রোডাকশন করবে। দ্যাটস দ্য শিফট দ্যাট উই আর লুকিং ফর। জি, আমি একটা বিরতিতে যাই চেয়ারম্যান সাহেব। আমার একটা বড় প্রশ্ন হচ্ছে, আমাদের ভাবমূর্তিটা তো আসলে একদিনে তৈরি হয় না, যেটাকে আমরা ইমেজ বলি, পজিটিভ ইমেজ, সেটার জন্য ফরেন মিনিস্ট্রি, আমাদের এম্বাসিগুলোও কাজ করে। কিন্তু আগস্টের পরে আমাদের এক ধরনের ভাবমূর্তি তৈরি হয়েছে যে হ্যাঁ, আমাদের তরুণরা যে কোনো কিছু করতে পারে, যেটা প্রফেসর ইউনুস বিভিন্ন সময় বক্তৃতায় বলেন। কিন্তু তার পাশাপাশি আমাদের এখানে এক ধরনের মব সংস্কৃতি দেখা যাচ্ছে। ফলে সেগুলো আমাদের বিনিয়োগকারীদের জন্য একটা ভয়ের বার্তা দেয় কিনা, অথবা এগুলো বিনিয়োগকারীদেরকে ভাবায় কিনা, অথবা এগুলোকে আপনার একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়ে বিদেশি ইনভেস্টরদের কাছে বাংলাদেশকে প্রেজেন্ট করেন কিনা, সেই প্রশ্নটা শুনতে চাই। পাশাপাশি আমরা এটাও শুনতে চাই যে এই সরকারের সময়সীমা নিয়ে নানা আলোচনা, ফলে এটা বিনিয়োগকারীদের, বিশেষ করে বিদেশি বিনিয়োগকারীদের বড় হেডেক কিনা, নাকি এটা কেবলই পলিটিক্যাল রিলেটেড, সেই প্রশ্নের কথা বলবো বিডা ওবেজার চেয়ারম্যানের সঙ্গে। আমাদের সঙ্গে থাকবেন নিশ্চয়ই। দর্শক, 24 ঘন্টা আমরা কথা বলছি আশিক চৌধুরীর সঙ্গে, যিনি বিডা ওবেজার নির্বাহী চেয়ারম্যান। চেয়ারম্যান সাহেব, আপনার কাছে প্রশ্ন ছিল যে আগস্টের পরে ইতিবাচক অনেক কিছু যেরকম হয়েছে, মব সহ নানা ধরনের অস্থিরতার খবর আছে, সেগুলো বিদেশি বিনিয়োগকারীদের ভাবাই কিনা, অথবা আপনারা যখন তাদেরকে বিনিয়োগের জন্য কনভিন্স করার চেষ্টা করেন, মেসেজিং করেন, তখন সেটা আপনাদের মাথায় থাকছে কিনা? অ্যাবসলিউটলি। দেখেন, বিনিয়োগকারীদেরকে একটা জিনিস আমাদেরকে খুব কনস্ট্যান্টলি মাথায় রাখতে হবে যে ওনারা সবাই কিন্তু অনেক রিসার্চ করে বাংলাদেশে আসেন, ওনাদেরকে বোকা বানানোর কোনো সুযোগ নেই, ওনারা খুব ক্লিয়ারলি হিস্ট্রিটা জানেন। সো আমাদের কিছু পজিটিভ আছে, কিছু চ্যালেঞ্জ আছে, চ্যালেঞ্জগুলো আমরা কীভাবে আসলে ওভারকাম করার চেষ্টা করছি, এটা খুব ইম্পর্ট্যান্ট। তো খুব রিসেন্টলি আপনি দেখবেন, আপনার মনে পড়ে কিনা জানি না, যে 7 তারিখে যেদিন ইনভেস্টমেন্ট সামিট শুরু হলো, ওদিন কিছু দোকান ভাঙচুর হলো। তো তারপরে কিন্তু আমরা একটা খুব সুইফট অ্যাকশন নেওয়ার চেষ্টা করেছি পুলিশের সাথে, বাটা, ডমিনোজ, অনেকেরই দোকান ভাঙচুর হলো, এবং তারপরে আমরা পুলিশের সাথে একসাথে কাজ করে কিছু অ্যারেস্ট করলাম, কিছু মামলা হলো, এবং অ্যাট দ্য সেম টাইম আমরা ওনাদেরকে নিয়ে আইজিপির অফিসে গিয়েছিলাম, পুলিশ হেডকোয়ার্টারে গিয়ে তাদের সাথে কনসাল্ট করার চেষ্টা করছি। সো নেগেটিভ ইনসিডেন্ট হতেই পারে, এমন ইনসিডেন্ট হতে পারে যেটা ইনভেস্টরকে একটু আনকমফোর্টেবল করে দেয়, বাট সেটাকে আমরা কিভাবে ডিল করছি এবং সেটার ব্যাপারে আমরা কত ট্রান্সপারেন্ট, কত অ্যাকাউন্টেবল থাকছি, সেই পার্টটা খুব ইম্পর্টেন্ট। সো আমি ব্যাংকার হিসেবে, আমার এক্স ব্যাংকার হিসেবে আমার যে ভিউ সেটা হচ্ছে যে ট্রান্সপারেন্সি ইজ ভেরি ইম্পর্টেন্ট। ব্যাড নিউজ থাকতেই পারে, বা ব্যাড নিউজ ইউ নিড টু কমিউনিকেট ইমিডিয়েটলি, অ্যান্ড ইউ অলসো নিড টু সে হাউ ইউ আর ডিলিং উইথ ইট। এক্স্যাক্টলি। আরেকটা প্রশ্ন ছিল যে সরকারের মেয়াদ নিয়ে, ধরেন এই সরকারের টার্মস অফ রেফারেন্স কি, কতদিন থাকবেন? প্রফেসর ইউনুস একটা ধারণা দিয়েছেন যে এটা জুন 2026 ধরে নেওয়া হচ্ছে, এটা সর্বোচ্চ। ফলে কোনো বিনিয়োগকারী যদি ভাবেন যে আমি তাহলে দেখি তারপরে কারা ক্ষমতায় আসে, তার পলিসি কি হয়, সেরকম ভাবছেন নাকি এর অল্টারনেটিভও আছেন? আমার মনে হয় যে বিনিয়োগকারীদের জন্য
অফকোর্স পলিটিক্যাল কন্টিনিউইটি বা এই যে ব্ল্যাক বক্স, আবারও সেই ব্ল্যাক বক্সের কথা চলে আসে, এই ব্যাপারটা ইম্পর্টেন্ট। তো এইটাকে মিটিগেট করার জন্য আমরা কি করতে পারি সেটার কথা আমি যদি বলি, সেটা হচ্ছে যে আপনি দেখেছেন যে ইনভেস্টমেন্ট সামিটে আমরা ক্যাটাগরিক্যালি 3টা বড় দলকে আলাদা করে মিটিং রুম স্পেস দিয়েছিলাম, যেখানে বিনিয়োগকারীরা গিয়ে তাদের সাথে কথা বলেছেন বোঝার জন্য যে তাদের বিনিয়োগের ব্যাপারে স্ট্র্যাটেজিটা কী হবে ভবিষ্যতে, সো দ্যাট ওই কন্টিনিউটিটা ওই অ্যাসুরেন্সটা ওনারা পান তাদের কাছ থেকে যে সরকার বদলে গেলেও ওনাদের বিনিয়োগে আসলে হাত দেওয়া হবে না। মানে আমি পার্সোনালি মনে করি ইটস এ কমন এজেন্ডা, আমি প্রথমেই বলেছি। সো আমার ধারণা পলিটিক্যাল পার্টিগুলো উইল ফলো থ্রু, এবং সেটাই আমরা বিনিয়োগকারীদেরকে বলার চেষ্টা করছি, দেখেন এইটা তো আসলে পলিটিক্যাল এজেন্ডা না, সবার জন্য কমন এজেন্ডা, এবং ইউ হ্যাভ ফুল অ্যাক্সেস। সো আপনি যদি কারোর সাথে কথা বলতে চান, কোনো পলিটিক্যাল পার্টির সাথে কথা বলতে চান, উই আর ভেরি হ্যাপি টু অ্যাকোমোডেট দ্যাট। ওকে, দারুণ। আমার আরেকটা বড় প্রশ্ন হচ্ছে যে আমাদের গভর্নেন্স ইস্যুতে বিনিয়োগকারীদের নানান ধরনের প্রশ্ন সবসময় ছিল। আমাদের গভর্নেন্স, তারপরে হচ্ছে সময় বেশি লাগে, সেটার জন্য আমলাতান্ত্রিক জটিল, অথবা আমাদের সিস্টেমই, হয়তো আমরা কাউকে যদি দোষারোপ নাও করি, সিস্টেমটাই এমন যে ইট উইল টেক টাইম, ফলে এবং দুর্নীতি, করাপশন, সেগুলোকে খানিকটা কমলো বা কমাতে পারলেন? নানা ধরনের সংস্কার চলছে, এই সংস্কারটা কতটুকু আসলে সরকার বা বিডাবে যা আপনারা মাথায় নিতে পারলেন? জি, আমার কাছে মনে হয় যে করাপশন আপনি অ্যাবসলিউট ভ্যালুতে যদি চিন্তা করেন, আমাদের দেশের অ্যাবসলিউট ভ্যালুতে করাপশন সিগনিফিকেন্টলি কমেই গেছে। কমে যাওয়ার একটা বড় কারণ হচ্ছে যে আপনি টপ লেভেলের ইন্টিগ্রিটি নিয়ে কিন্তু এখন আর কোনো বড় কোয়েশ্চেন মার্ক নেই। তো তাতে যেটা হয় যে বড় বড় প্রজেক্ট যেগুলো হবে বা বড় বড় ডিল যেগুলো হবে, সেগুলাতে কিন্তু অ্যাবসলিউট করাপশন ভ্যালুটা কমে আসবে। যে জায়গাটা বিনিয়োগকারীরা এখনও স্ট্রাগল করছেন সেটা হচ্ছে পেটি করাপশন। ছোট ছোট ট্রেড লাইসেন্স নেওয়ার সময় ধরেন যদি তাকে কোনো একটা করাপশনের সম্মুখীন হতে হয়, বা কোনো ধরনের একটা এডিশনাল লাইসেন্স বা রেজিস্ট্রেশনের সময় তাকে করাপশনের সম্মুখীন হতে হয়, সেটাকে আটকানোর জন্য আমাদের একটা মাত্র কমন এজেন্ডা, সেটা হচ্ছে কি এটাকে ম্যাসিভলি ডিজিটাইজ করে ফেলা। তো আমরা বেশ কয়েকটা ডিজিটাইজেশন নিয়ে কাজ করছি, যাতে আসলে অ্যাট দি এন্ড অফ দ্য ডে ইনভেস্টরকে যদি কারোর সাথে ইন্টারাক্ট ফিজিক্যালি করতে না হয়, তাহলে করাপশনের প্রবলিটি কমে যাবে। আপনি জানবেনই না অন্য পাশে কে আছে, সেই জায়গাটায় আমাদেরকে যেতে হবে। তো সেটার জন্য বেশ কয়েকটা ইনিশিয়েটিভ আছে। আমি পার্সোনালি মনে করি যে হয়তো বাই দ্য টাইম উই লিভ, সেটা আইএস আর্লি অ্যাজ ডিসেম্বর, জুন তো ডেড এন্ড, বাট ডিসেম্বরে হতে পারে, সেটা যদি হয় ততদিনে হয়তো আমরা একটা ডিরেকশন অফ ট্রাভেল সেট করে দিয়ে যেতে পারবো, যে এই ডিরেকশনে কন্টিনিউ করলে ইভেন্চুয়ালি আমরা উই ক্যান বি কোয়াইট দ্যাট। মানে আপনি যেটা বলছিলেন যে ছোট ছোট করাপশন হয়তো হচ্ছে, তার মানে কি বড় করাপশন বা ধরেন কোনো একটা চুক্তি করতে গেলে কমিশন দেওয়া বিশেষ মানুষকে, বিশেষ ক্ষমতাধরকে, সেই ধরনের কোনো প্র্যাকটিস এখনো হচ্ছে না? আমি তো নিজে দেখিনি, আপনারা হয়তো আমার চেয়ে বেটার জানেন, আপনাদের অ্যাক্সেস এবং ভিজিবিলিটি ইজ মাচ হায়ার, বাট আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স সোফা লাস্ট 6 মাসে যে অ্যাট দ্য অ্যাডভাইজারি লেভেল, একদমই মন্ত্রী পর্যায়ের যারা আছেন, তারা কিন্তু তাদের সাথে আমার যে ইন্টারাকশন, তাদের লেভেল অফ ইন্টিগ্রিটি নিয়ে আমার একেবারেই কোনো সন্দেহ নেই। আরেকটা হচ্ছে যে আপনি বলছিলেন যে আর্লিয়েস্ট হয়তো ডিসেম্বর বা তারপরে আপনাদেরকে দায়িত্ব ছেড়ে দিতে। এই ভাবনাটা কেন আসছে? কেন মনে হচ্ছে না যে আপনি বা আপনার টিম যেভাবে কাজ করছেন, এটা যেহেতু পলিটিক্যাল ইস্যু না, মানে একটা নির্বাচিত সরকার আসলেও বিডা বা বেজে আশিক চৌধুরী ওনারা যদি চান কন্টিনিউ করবেন কিনা, নাকি আপনি আবার আপনার আগের পেশায় বা আগের কাজে চলে যাবেন? আপনার ভাবনাটা কি? আমি যখন জয়েন করেছিলাম, আমি যে ম্যান্ডেটটা নিয়ে জয়েন করেছি সেটা হচ্ছে যে আমাকে যতদিন প্রধান উপদেষ্টা সুযোগ দেওয়া হবে, প্রধান উপদেষ্টা আমাকে যেই জন্য ডেকেছেন সেটা হচ্ছে একটা ট্রান্সফরমেশনাল জার্নির জন্য ডেকেছেন। সো সেই ট্রান্সফরমেশনাল জার্নিটাকে মাথায় রেখেই আমরা কাজ করছি। আমি কোনো এক্সপেকটেশন বা কোনো বার বা লেভেল সেট করতে চাই না। আমরা যদি মনে করি যে ইন্টারিম গভর্নমেন্টের পিরিয়ডের মধ্যে আমরা একটা রিফর্ম করব, ইনভেস্টমেন্ট ক্লাইমেট ইমপ্রুভ করব, সেটা সেই সময় শেষ হয়ে যাবে যখন ইন্টারিম গভর্নমেন্ট উইল স্টেপ অ্যাওয়ে। সো আমার পার্সোনাল ভিউ অ্যান্ড মাই পজিশন অ্যাট দিস মোমেন্ট ইজ যে সেই সময়ের মধ্যে আমরা ম্যাক্সিমাইজ কীভাবে, অপটিমাইজ কীভাবে করতে পারি, সেটার প্রতি আমি আসলে ফুললি ফোকাসড। আই এম নট থিঙ্কিং অ্যাবাউট ফিউচার আফটার দ্যাট। ওকে, আরেকটা বড় প্রশ্ন হচ্ছে জ্বালানি ও বিদ্যুতের একটা নিরবিচ্ছিন্ন সরবরাহ খুবই জরুরি, ইনভেস্টররা খুবই চায়। আমাদের ধরেন এই সামারেও প্রায় 3000 মেগাওয়াটের মতো বিদ্যুতের ঘাটতি থাকার কথা। ফলে এইটা আমি জানি এটা খুবই দীর্ঘমেয়াদী। ফজল কবির খান যিনি জ্বালানি উপদেষ্টা, তিনিও বলেন যে এই সংস্কার খুব দ্রুত সম্ভব না, কিন্তু এটা ইনভেস্টরদের জন্য কতখানি করার কোনো মেকানিজম আপনারা রেখে যাচ্ছেন কিনা? আমিও স্যারের সাথে এগ্রি করি যে এটা আসলে ওভারনাইট ফিক্স নাই। আমাদের প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের 5-10 বছর ব্যাপী যেই স্ট্র্যাটেজিগুলো আছে সেগুলোকে একটু ফিক্স করতে হবে। আমাদেরকে সবসময় আমরা একটা ফায়ার ফাইটিং মোডের মধ্যে থাকি যে আগামী জুলাইতে কি হবে,
কিন্তু আমাদের চিন্তা করতে হবে যে 2028, 29, 30-এর জুলাইতে আমরা আসলে কিভাবে বিদ্যুৎ বা আমাদের গ্যাসটা এনশিওর করব। তো সেটার জন্য লং টার্ম প্ল্যানটা খুব দরকার। স্যার ওটা সেট করার চেষ্টা করছেন, ফজল কবির স্যার। অ্যাট দ্য সেম টাইম আমি এটাও মনে করি যে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনকে আসলে প্রায়োরিটাইজ করতে হবে। পৃথিবীর অনেক দেশে, যেরকম মালয়েশিয়া ইজ এ গ্রেট এক্সাম্পল, সেখানে কিন্তু অ্যালোকেশন করা থাকে যে আমি যদি গ্যাস সাপ্লাই 100 MMCFT পাই, তার মধ্যে 80% ইন্ডাস্ট্রিয়ালে যাবে, বাকিটুকু কনজিউমারে যাবে। তো ওই সেগ্রিগেশনটা যদি আমরা করতে পারি, কারণ ইন্ডাস্ট্রিয়ালের গ্যাসটা কিন্তু জেনারেটস এমপ্লয়মেন্ট, আর একজনের মাসের শেষে যে বেতনটা, সেই বেতনটা হয়তো এখান থেকে যাবে। সো আমাদেরকে ওই ফানেলিংটা করার সুযোগ করে দিতে হবে। আর একটা বড় জায়গা আসে যে আপনি বলছিলেন যে এই ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আরেকটা বড় যে জায়গাটা আসে সেটা হচ্ছে আমাদের সরকারি প্রতিষ্ঠানগুলোর যে স্ট্রাকচার, সেইটার কারণেও কি কিছু জটিলতা তৈরি হয়? গ্যাস অ্যালোকেশন বলেন, বিদ্যুৎ অ্যালোকেশন বলেন, আমাদের স্পেশাল ইকোনমিক জোনগুলোর কথা বলেন, বা দক্ষিণ কোরিয়ার যে ভদ্রলোককে আমরা নাগরিকত্ব দিলাম, উনি তো নানান চ্যালেঞ্জ ফেস করে এদেশে থেকে গেছেন, কিন্তু ধরেন এদেশে ইনভেস্টমেন্ট করে পরে চলে গেছে এরকম অন্তত 10টা কোম্পানির নাম এখন আমি বলতে পারি, মাল্টিন্যাশনাল, আপনি ভালো জানেন। ফলে তারাও তো আবার তাদের এক্সপিরিয়েন্সও তো বলতে পারে। ফলে সেইটাকে আমরা কিভাবে মোকাবিলা করবো? আমাদের সরকার খুবই ফ্র্যাগমেন্টেড, আমরা ওভার টাইম আরও ফ্র্যাগমেন্টেড হয়েছি, অনেকগুলা মিনিস্ট্রি, অনেকগুলো এজেন্সি, এবং আমি এটা সামিটের সময় বলেছি যে আমাদের এই হোল অফ গভর্নমেন্ট ভিউটা ইজ মিসিং। আমাদের যখন ইনভেস্টাররা আসেন তাকে 20টা অফিসে যেতে হয়, 20টা অফিসে গিয়ে বুঝতে হয় যে কার সাথে সে প্রথমে আসলে কথা বলবে, এটাই সে বুঝতে পারে না। ফরগেট অ্যাবাউট কার সাথে আসলেই কথা বলতে হবে, এবং বিভিন্ন জন বিভিন্ন ডিরেকশনে পুল করছেন। সো এটা আসলে ইটস ভেরি আনফর্চুনেট। তো এইটাকে কিছুটা মিউট করার জন্য আমরা ওই যে একটা রিলেশনশিপ ম্যানেজমেন্ট মডেল দাঁড় করানোর চেষ্টা করছি বিডার মধ্যে, যাতে ওনাদের একটা সিঙ্গেল পয়েন্ট অফ কন্ট্যাক্ট থাকে, আমরা ঝামেলাটা আমাদের ঘাড়ে নেই যে সরকারের বিভিন্ন জায়গায় কথা বলতে হবে। বাট সরকারের মধ্যে কোঅর্ডিনেশন একটা সিরিয়াস অভাব আছে। ইকোনমিক জোনের কথা আপনি বললেন, আমরা হিস্টোরিক্যালি ইকোনমিক জোন ঘোষণা করেছি, কিন্তু ঘোষণা করার সময় কিন্তু আমি পাওয়ার মিনিস্ট্রি থেকে বা এনার্জি মিনিস্ট্রি থেকে কমিটমেন্ট নেই নাই, বা ওয়াসা থেকে কমিটমেন্ট নেই নাই যে তারা আমাকে 2 বছরের মধ্যে পানি সাপ্লাই দিতে পারবে, পরিবেশ অধিদপ্তর থেকেও নেই নাই। তো তাতে কি হচ্ছে, সরকারের নিজের মধ্যেই কোঅর্ডিনেশন হয় নাই, একজন ইউনিল্যাটারালি একটা জায়গাকে ইকোনমিক জোন বলে ফেলেছে। দ্যাট নিডস টু চেঞ্জ। জি, ইজ অফ ডুইং বিজনেস নিয়ে আপনিই বলছিলেন, আমরা আমাদের সমসাময়িক দেশ যদি দেখি, ধরুন ভিয়েতনাম মোবাইল তৈরি করে, মানে তার অনেকগুলা ক্ষেত্র আছে, কিন্তু বাংলাদেশের আমাদের শুধু গার্মেন্টস। ফলে এখন যদি একটা ইকোনমিক রেসিশন হয় এবং ওয়েস্টার্নরা যদি বাংলাদেশের গার্মেন্ট পণ্য না কেনেন, তাইলে আমরা বিপদে পড়ব। ফলে এই যে বৈচিত্র্যকরণের জায়গাটাও কতখানি জরুরি বলে মনে করেন? অ্যাবসলিউটলি, ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। এবং আমাদের এই ডিপেন্ডেন্সিটা তো আমাদেরকে অনেক সময় কিন্তু ভাবিয়ে তুলেছে। যেরকম এখনও আমরা যখন ইউএস ট্রেড নিয়ে একটা টেনশনের মধ্যে আছি, তখনও কিন্তু একই কথা উঠে এসেছে বারবার যে আমাদের একটা ডাইভার্সিফিকেশন দরকার। তো ডাইভার্সিফিকেশনের জন্য কিন্তু আমাদের একটু ডাইভার্সিফিকেশনের ক্ষেত্রটাও তৈরি করা দরকার। আমরা টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস ইন্ডাস্ট্রিকে যেই ধরনের সাপোর্ট দিতে পেরেছি সরকার থেকে বছরের পর বছর, সেই সাপোর্টটা কিন্তু আমরা ফর এক্সাম্পল লেদারকে দিতে পারিনি। যদি আমরা লেদারকে দিতে পারতাম, হয়তো লেদারও আজকে ওই জায়গায় চলে যেত। আমার একদম শেষ সময় দুটো ছোট প্রশ্ন আপনি সংক্ষেপে উত্তর দেন। একটা হচ্ছে যে আপনাকে আগেও জিজ্ঞেস করলাম যে বিডার চেয়ারম্যানশিপ ছাড়ার পরে আশিক চৌধুরীর ভাবনা কি করতে চান। দ্বিতীয়ত হচ্ছে আপনি দেশে থাকবেন কিনা, কারণ একটা বড় সমালোচনা হচ্ছে প্রফেসর ইউনূসের দায়িত্বশীল অনেককে নিয়ে যে তারা বিদেশে পড়াশোনা করেন, বিদেশে থাকেন, কেউ কেউ সেখানকার নাগরিক, তারা আবার চলে যাবেন, থাকবেন না, দেশে তো আমাদের থাকতে হবে। বাংলাদেশে যেহেতু থাকার চেয়ে বেটার, বাংলাদেশের চেয়ে থাকার ভালো জায়গা আর আমার জানা নেই। ঢাকা আমার সবচেয়ে পছন্দের শহর, সো আমি অ্যাবসলিউটলি দেশে থাকতে চাই। আর এটার পরে কি করব, মেবি প্রফেশনাল স্কাই ডাইভার, উইল সি হাউ ইট গোস। অনেক ধন্যবাদ আশিক চৌধুরী আমাদের সময় দেওয়ার জন্য এবং কৃতজ্ঞতা জানালেন। দর্শক, আমরা কথা বলছিলাম বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে। তিনি যেমনটা বললেন যে সবার আগে দেশকে ভালো রাখতে হবে, অর্থনীতিকে ভালো রাখতে হবে, এবং সেটার জন্য বিনিয়োগ অপরিহার্য, সেই লক্ষ্যে তিনি কাজ করছেন। তার জন্য শুভকামনা জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন সবাই।